ফাইনালি অনেকটা কষ্ট করার পর আমার ড্রিম লিস্টের আরেকটা ইচ্ছে পূরণ হলো। গাইস প্ল্যানের সব জিনিস বাইরে চলছে, যদি ভস্ম আরতি না দেখতে পাই তাহলে কিছুই দেখতে পাবো না। গাইস প্লেনে চেপে মা খুব খুশি, ফার্স্ট টাইম প্লেনে চাপলাম। আমরা এখানে আসার আগে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তাই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা এই ভুলটা কখনো করো না। নমঃ পার্বতী পতয়া হর হর মহাদেব। আমি আছি এখন কলকাতাতে, আর এখানে এতটাই গরম যে মনে হচ্ছে না যে এটা কলকাতা, আমার মনে হচ্ছে যে কোনো একটা রেগিস্তানে আমি আছি। দেখো এখানকার ওয়েদার দেখো, 35 ডিগ্রি। তো হচ্ছে সামনে আছে বেলুর মঠের মন্দির। কলকাতা থেকে মহাকালেশ্বর মন্দিরের ডিস্টেন্স প্রায় 1600 কিলোমিটারেরও বেশি, আর সেখানে যাওয়ার তিনটেই পথ আছে, বাস, ট্রেন আর প্লেন। ট্রেনে যেতে প্রায় 1.5 দিন টাইম লাগে, বাসে যেতে কাছাকাছি 2 দিনের বা 1.5 দিনের মতনই লাগে, আর প্লেনে যেতে মাত্র 2.5 ঘন্টা। যারা বাজেট ফ্রেন্ডলি তারা অবশ্যই ট্রেনে যাওয়ার পদ্ধতিটাকেই বেছে নেবে। বাসে লাক্সারিয়াস মানুষগুলো যাবে, আর কি বলে যে প্লেনে যাবে হয়তো হাই ফাই, যাদের পয়সা অনেক বেশি। মা যায় প্লেনে, আমি ভাবছি আমি যাব ঘোড়ার গাড়িতে নাহলে গরুর গাড়িতে, যেখানে আমাকে যেতে টাইম লাগে প্রায় 7 দিনেরও বেশি। তো আমি তো ডিসাইড করে নিচ্ছি আমি গরুর গাড়িতে যাব। তোমরা কিসে যাবে? এত বড় লোক মানুষকে প্লেনে যাওয়ার কোনো অ্যালাউ দিবে না, বলেছে তোমার জন্য একদম প্রাইভেট জেট বুক করা হচ্ছে, আর তোমাকে শুধু একাই প্রাইভেট জেটে করে পাঠায়। বুঝতে পারো এত বড় লোক তুমি যে তোমাকে প্লেনেও নিচ্ছে না। ভাবো গাইস, এরকম বড় লোক হতে চাই লাইফে। প্রাইভেট জেটে করে কোনো মন্দির যাব, আমি তো গরুর গাড়িতেই যাচ্ছি। জার্নিটা এই কলকাতা থেকে হচ্ছে না, আমার জার্নি তো একদম পুরো কালকে, মানে আগের দিন থেকে আমার জার্নি চালু হয়ে গেছিল রাত 11টা থেকে। হ্যালো, আমি রেডি হয়ে গেছি। এখানে ক্যাবও বুক করা হয়ে গেছে। ক্যাব ঢুকতে প্রায় 6 মিনিট টাইম লাগবে, আমাদের এখানে আসবে ক্যাব। আর আমি সবারই আগে রেডি হই, বাট আমার মা কখনো ঠিক টাইমে রেডি হয় না, এটা কিন্তু সত্যি কথা। ক্যাবে আমরা উঠে গেছি, এখান থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। 6:55-তে আমাদের ফ্লাইট আছে, তো রিক্স টাইমে একটু তো চলছি। তাও আমার মনে হয় যে না ভাই, আমাদেরকে উঠতে দিয়ে দেবে, বড় লোক মানুষটাকে তো আগে উঠতে দেবে, আমাকে যাই না, আমাকে তো ভাই। আমার ভাগ্য ভালো যে আমি ডিজি যাত্রাটা করে নিয়েছিলাম, তাই জন্য আমাকে আর আধার কার্ড বা চেক ইনের ঢোকার জন্য একটুও টাইম ওয়েস্ট করতে হয়নি। আমি এটাও জানতাম না যে ডিজি যাত্রাটা কেন করে, এখন এসে বুঝলাম যে গেটে এন্ট্রি করার টাইমে যদি কেউ আধার কার্ড দেখায় তাদেরকে একদম লাইনে দাঁড়িয়ে ও আধার কার্ড চেকিং করে ভিতরে ঢুকতে হয়, আর যারা ডিজি যাত্রা করে থাকে তাদেরকে কোনো আধার কার্ড দেখাতে হয় না, কেননা ডিজি যাত্রাতে অলরেডি আধার কার্ডের লিঙ্ক করানো থাকে। তো তোমরা যারা প্রথমবার এয়ারপোর্ট আসছো তারা অবশ্যই ডিজি যাত্রাতে আধার কার্ড লিঙ্ক করিয়ে তারপরে তোমরা এখানে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে বস। আমার এই বড় লোক মায়ের অনেকক্ষণ ধরে অনেক রকম চেক ইন হওয়ার পর মাকে ঢুকতে দিল। মা ভিডিও করতে চালু করে দিয়েছে। মা বলেছে মা নিজস্ব একটা ব্লগিং চ্যানেল খুলবে, আর নিজস্ব এরকমভাবে একটা করে ব্লগ বানাবে। আমাকে এয়ারপোর্টে এসে অনেক জিনিস খেতে মন হয়, কিন্তু ভাই দাম এত না, আমরা গরিব মানুষ তো অ্যাফোর্ড করতে পারি না অতটা জিনিস, অতটা দামের জিনিস অ্যাফোর্ড করতে হয় না। এয়ারপোর্টে এত দাম কেন ভাই? একটা কফি নিলাম, একটা কফির দাম নাকি 225 টাকা। একটা স্যান্ডউইচ পছন্দ হলো, ওটার নাম নাকি 300 টাকা। এত দাম, এয়ারপোর্টওয়ালা একটু কমাও ইয়ার। আমাদের বড় লোক মা জানলার ধারে সিট পেয়ে খুব খুশি হয়েছে। এই মেন কথা হচ্ছে এখন তুমি লাইটিং দেখতে পাবা, কিন্তু মেঘ দেখতে পাবা না। আমার কেমন লাগছে? খুব ভালো, খুব এক্সাইটেড নাকি তুই? হ্যাঁ। এইদিকে আমাকে দেখো ভাই, মা ফার্স্ট টাইম প্লেনে চড়েছে বলে তাড়াতাড়ি ফটো তুলে এদিক ওদিক স্ট্যাটাস দিয়ে ভরিয়ে দিলাম ভাই। ফার্স্ট টাইম প্লেনে চাপলাম, ভয় ভয় পাচ্ছিল না? কোনো ভয় পাইনি আমি, ভাই আমার কেটে গেছে ভয়। তো মা বড় ভয় পাই না। কলকাতা এয়ারপোর্টের থেকে অনেকটা ছোট, আর একটু গ্যাঞ্জাম অনেকটা কম আছে। আর এখানকার নেমেই একদম পুরো ট্যাক্সিওয়ালারা সবাই একদম দাঁড়িয়ে একদম জিজ্ঞেস করে চলে যাচ্ছে কোথায় যাওয়া, কী করবা, হ্যান করবা, ত্যান করবা। আমি এখানে ভাই অনলাইনে করার চেষ্টা করেছিলাম, বাট এরা দেখছি ঘেরে নিয়েছে। এরা বলছে না তোমাদেরকে এখান থেকেই যেতে হবে, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে বা 1 ঘন্টা টাইম লাগবে এরা বলছে। এখান থেকে আর মাত্র 27 কিলোমিটার বাকি আছে। 11টা বেজে পৌঁছাতে সব ঘুমাতে ব্যস্ত এরা। আমি এখন চায়ের উদ্দেশ্যে এখানে বসে আছি। অনেকদিন ধরে চা খাওয়া হচ্ছিল না আমার, আজকে সকালে অনেকদিন পর চা খেয়েছি বাড়িতে, আর নেক্সট এখানে একদম রাতের দিকে চা খাবো। ভার মে দেন এক চায় খাएंगे চায়। চিয়ার্স। আছে
মোটামুটি ভালোই আছে চা ভাই, বেস্ট। বাদ বাকি জার্নিটাই পপকর্নটা খেতে খেতে পূরণ হবে। মা ঘুমিয়ে তুমি গো, চা খেলে না অনেক বড় জিনিস মিস করলাম গো। চায়ের টেস্ট এখানে ভালোই আছে গাইজ। উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরের 250-300 মিটারের মধ্যে তো চলে এসেছি। আর এখন হোটেল খোঁজার পালা। একটা হোটেল খুঁজেছি, দামটা একটু বেশি বলছে, 2000 টাকা করে পড়বে। আমরা ওটাকে 1500 টাকা করে পার নাইট করার ম্যানেজ করছি। এখানে পার নাইট প্রথমে তো বলছিল 2200 টাকা করে, 2200 টাকা করে নিবে। তারপরে একটু বার্গেনিং করে টোরে আমরা 2 দিনের জন্য 3500-তে ডান করলাম রুম। হ্যালো হ্যালো হ্যালো, পৌঁছেছি। দেখে মনে হচ্ছে যে 2-3 ঘন্টার জার্নি বা 4-5 ঘন্টার জার্নি, বাট অনেকটাই বেশি হয়েছে। দর্শনের কাজটা তো ইজি হয়ে গেল, কিন্তু মাথাটা একটু খারাপ হয়ে গেল ভাই। সব জিনিস ঠিক ছিল, আর এসে এসে এনার্জিও আমার ফুল লেভেলের ছিল, কিন্তু মনটা তখনই খারাপ হয়ে গেল যখন আমি শুনতে পেলাম যে ভস্ম আরতি আমরা দেখতে পারবো না। মানে দেখতে পারবো যদি আমরা এখানে 2 দিন স্টে করি বা 2 দিনের বেশি স্টে করি। এখন নতুন নিয়ম হয়েছে, যারা যারা উজ্জয়নে এসে 2 দিন স্টে করবে তারপরেই তারা মহাকালেশ্বরে ভস্ম আরতি দেখতে হবে। তো আমরা তো এসেছিলাম 2 দিনের প্ল্যানে, আমার মনে হয় না এবার আর ভস্ম আরতি দেখা হবে। যেটার জন্য এখানে আসা, যেটাকে এত কাছ থেকে দেখা, আমার মনে হয় না সেটা হবে এবার। কিন্তু আমি খুবই চেষ্টা করব, ফুল চেষ্টা করব যে আমার এই 2 চোখ দিয়ে ভস্ম আরতি দেখতে পারি। এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলছে। নিচে আছে এখানে হোটেল, খাওয়া দাওয়ার হোটেল, আর এখানে মেনু সব আইটেম দেওয়া আছে। ভালো একটা হোটেল আমরা চুজ করেছি, বাজেটের মধ্যে হয়ে গেছে আমাদের। বাট তোমরা যদি এসে কোনো হোটেলে থাকতে চাও, তোমরা 700-800 থেকে শুরু করে 1200-1500 টাকার মধ্যে ভালো হোটেল তোমরা পেয়ে নিবে। নিজের বাজেটের মধ্যে তোমরা হোটেল নিয়ে নেবে, আর চেষ্টা করবে যেন মন্দিরের 300-400 মিটারের আন্ডারে তোমরা হোটেল পেয়ে নাও, তাহলে তোমাদের কি ভোর যেতে খুবই সুবিধা হবে। ডাল মাখনি, ডাল, আলু মটর, রুটি। খিদা পেয়েছে বলেছিলাম, কিন্তু এতটা খিদা পাইনি যে এতটিক আবার গায়েব করে দেবো। গাইজ মেন ব্যাপার কি জানো, আমাদের ওখানে পেঁয়াজ রসুন হচ্ছে আমিষ আমাদের বাঙালি মতে, আর এখানে পেঁয়াজ রসুন হচ্ছে নিরামিষ। আমাদের ওখানে যদি নিরামিষ হতো পেঁয়াজ রসুন, কত মজাতে ডেলি পেঁয়াজ রসুন খেতাম বলো তো। গাইজ আমরা এখানে আসার আগে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তাই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা এই ভুলটা কখনো করো না। আমাদের 2 মাস আগে প্ল্যান হয়েছিল যে আমরা মহাকালেশ্বর মন্দির আসবো দর্শনে, বাট আমাদেরকে 3 মাস আগে থেকে ভস্ম আরতি দেখার জন্য বুকিং করতে হতো, যেটা আমরা করিনি। তো তোমরা যদি কখনো এখানে আসো, তাহলে 3 মাস আগে থেকে তোমরা ভস্ম আরতির রেজিস্ট্রেশন পাওয়া যায়, এই রেজিস্ট্রেশনটাকে আগে তোমরা করে নেবে। আমরা এখানে এসে ফেসে গেছি যে আমাদেরকে কালকে রাত 8টার দিকে লাইন দিতে হবে ভস্ম আরতির জন্য, রেজিস্ট্রেশন করার লাইনে দিতে হবে। তারপরে 8টার দিকে লাইন দিয়ে পরের দিন সকাল 8টার দিকে পাস দিবে। বাট আমরা যদি লেট করে লাইনে দাঁড়াই তাহলে বোধহয় আর পাসেস পাবো না। এবার ব্যাপার হয়ে গেছে এটা যে কালকে রাত থেকে যদি আমরা লাইন দিই, তাহলে পরশু দিনটা বোধহয় আমরা কোথাও আর ঘুরতে পারবো না, অতটা এনার্জি বেঁচে থাকবে না বোধহয়। তাই জন্য আমরা প্ল্যান করলাম যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে শিপ্রা নদীতে স্নান করে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিয়ে তারপরে এখানে যত সব মন্দিরগুলো আছে ওগুলোকে দর্শন করে নেবো। সবাই দর্শনের জন্য ঘুম থেকে উঠে সকাল সকাল ভোর উঠে 4টা-3টার দিকে উঠে, আমরা ঘুমিয়েছি ভাই 2টোর দিকে, উঠবোই বা কখন? 8টার দিকে ঘুম থেকে উঠে এখন শিপ্রা নদীতে স্নান করতে যাচ্ছি। এখন বাচ্চা কটা? এখন বাচ্চা 10টা। এখান থেকে আমাদের হোটেল থেকে শিপ্রা নদী প্রায় 10 মিনিট লাগে যেতে। তো ওখানে গিয়ে স্নান করব, দেন সব যত মন্দির আছে এখানে সব মন্দিরের দর্শন করব। এই নদীতে না তিমি মাছ পাওয়া যায়, তিমি মাছ। নদীতে তিমি মাছ কখনো শুনেছো? এই নদীতে পাওয়া যায়, এটা একটা বিশেষ নদী, তিমি মাছ পাওয়া যায়, সেটা বড় কথা নয়। বাড়ি থেকে এখানে আসার আগে গঙ্গা নদীতে স্নান করে এসেছি, আর আজকে শিপ্রা নদীতে স্নান করবো। সবাই বলে মহাকালেশ্বর দর্শনের জন্য প্রথমে শিপ্রা নদীতে স্নান করা উচিত, তাই জন্য আমরা সবারই কথাই মেনে চলছি, আগে শিপ্রা নদীতেই স্নান করবো। এটাই হচ্ছে সেই শিপ্রা নদী, আর এটা হচ্ছে রামঘাট। পিছল কত হয়ে আছে জায়গাটা দেখো, এত পিছল হয়ে আছে, একদম পুরো একদম হিলে চলে যাচ্ছে পা নিচে দেওয়া মাত্র। তো এটা হচ্ছে সেই রামঘাট, যেখানে সন্ধ্যাবেলায় আরতি হয়। যদি আমরা দেখতে পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এটা। আর 1-2টো ফটো তুললাম, ভালো ফটো আসছে না, রোদটা অনেকটা বেশি হয়ে আছে, আমাদেরকে আর একটু সকাল সকাল আসতে হতো। ওখানে তিমি মাছ আছে, তিমি মাছ। আজ যাস না, আজ যাস না, আজ যাস না, আজ যাস না। नमो पार्वती पतय हर हर महादेव। हर हर महादेव। তো আমরা স্নান দান করে সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছি মহাকালের দর্শনের উদ্দেশ্যে। মা খুবই সেজেছে, আধ ঘন্টা ধরে সেজেছে। আমার তো ভাই 1 মিনিট আমি রেডি হয়ে গেছি। আমি ভাবছি মা কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে? তোমার কি মনে হচ্ছে? সবাই তো বলছে 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে।
3-4 ঘন্টা এত রোদের লাইনে দাঁড়াতে পারবো? এখন 11টা বাজছে। দেখা যাক। नहीं 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 हमको टीका नहीं चाहिए अभी। हम जब दर्शन करेंगे भस्म आरती का तभी सिर्फ टीका लगाएंगे और धोती बोती पहन के आएंगे। ভারতে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে একটা বিশেষ তান্ত্রিক পুজোর জন্য বিখ্যাত হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই মহাকালেশ্বর মন্দিরই ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেটা কিনা দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। আর এখানে ঢোকার জন্য দুটো লাইন আছে, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনে মাত্র 250 টাকা টিকিট, আর জেনারেল লাইনে ফ্রিতেই তোমরা ঢুকে যেতে পারবে। কখনো যদি এখানে আসো তাহলে তোমরা দেখে নিও যে কোনটাতে তোমাদের বেশি কমফর্টেবল হবে। জেনারেলে একটু বেশিক্ষণ টাইম লাগবে, আর যদি তোমরা ভিআইপিতে যেতে চাও তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদের দর্শন হয়ে যাবে। ধীরে ঢোকার আগে তোমরা জুতা রাখার জায়গা পেয়ে নিবা, আর যেখানে জুতা রাখবা সেখান থেকে তোমরা প্রসাদ, মালা সব কিছুরই ব্যবস্থা পেয়ে নেবা। এখানে আছে ফুলমালা, প্রসাদ আছে, নারকেল আছে। পদ্ম ফুল আছে। এখানে 100-150 টাকা থেকে শুরু হয়, আর 500 টাকা অবধি প্রসাদ পাওয়া যায়। তো তোমাদের যেটা মনে হয়, যেটা তোমাদের বাজেটের মধ্যে আছে, তোমরা সেটাই নিতে পারো। এত রোদ, এত গরম, হেঁটে হেঁটে যেতে দর্শনার্থীদের অনেক প্রবলেম হতে পারে। যে হেঁটে যাওয়ার জন্য একটা কার্পেট দিয়ে দিয়েছে। আর সব জায়গায় মন খারাপ কেন হচ্ছে ভাই? আবার বলছে মন্দিরে ঢুকার আগে ফোন জমা দিয়ে ঢুকতে হবে, নাহলে মন্দিরে ঢুকতে দেবে না। আর যদি ফোন দেখে নেয় মন্দিরে বের করা, তাহলে 250 টাকা জরিমানা। মন্দিরে ঢুকার আগে ফোন জমা দিয়ে দিতে হবে। তারপর ফোনকে জমা দিয়ে নিজেকে লাইনে দিয়ে চোখের ফ্রেমের মধ্যে নিজের স্বপ্নকে ক্যাপচার করে নিলাম। ফাইনালি অনেকটা কষ্ট করার পর আমার ড্রিম লিস্টের আরেকটা ইচ্ছে পূরণ হলো, মহাকালেশ্বর দর্শন। আমরা জেনারেল লাইনে ঢুকেছিলাম ফ্রিতে, আধা ঘন্টা লাইনে দাঁড়া হওয়ার পর, লাইন হেঁটে যাওয়ার পর তারপর আমরা দর্শন পেলাম। বাট নিয়মটাও এখানে অনেকটা আলাদা। দূর থেকে দর্শন করতে দিবে, কাছ থেকে দর্শন করতে দিবে না। ভিআইপি লোকেরাই শুধু কাছ থেকে দর্শন করতে পাবে, তাও ডিস্টেন্সটা অনেকটাই। এখানে মোবাইল জমা দিয়ে ভিতরে গেছিলাম, আবার এসে যখন মোবাইলটাকে নিই, ভাই মোবাইলে পাওয়া যাচ্ছিল না। আমার ফটো উঠিয়েছিল, আমার নাম্বার লিখেছিল, নাম্বারও ভুল দিয়েছিল, ফটো ভুল দিয়েছিল। ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য কিচ্ছু ক্যাপচার করতে পারিনি। একদিক থেকে ঠিক করেছে যে ভিতরে ফোন অ্যালাউ করেনি, কারণ অনেক কেউ এসে ভিডিও করতো বা ফটো তুলতো। একদিক থেকে ঠিক আছে, বাট আমি যেহেতু ব্লগ বানাচ্ছি আমার কাছে একটু খারাপ লাগছে ভাই। অনেকক্ষণ এখানে কাটাবার পর, দর্শন করার পর, মহাকাল দর্শন করে কেমন লাগছে? খুব ভালো। আমরা ভালো সময় এসেছি, ভিড় ভাড় কম আছে। জেনারেল লাইনে ঢুকে আধ ঘন্টার মধ্যে আমরা দর্শন করে নিলাম, তাই না? কিন্তু এখানে একটা জিনিস কেমনই লাগলো মা, একটু দূর থেকে দর্শন করতে দিচ্ছে, তাই না? যদি আমাদেরকে কাছ থেকে দর্শন করতে দিত তাহলে অনেকটা ভালো হতো না? মানে একটু বেশি, একটু দূর থেকে। তো আমরা চেষ্টা করব ভোরবেলা ভস্ম আরতি দেখার, যেটা আমাদের খুবই ইচ্ছা বলো, ড্রিম বলো, ওটা একটা ড্রিম। ওটার জন্যই মেন এখানে আসা। যদি ভস্ম আরতি না দেখতে পাই তাহলে কিছুই দেখতে পাবো না গাইস। এই সুন্দর আশ্রমটির নাম হচ্ছে মহর্ষি সন্দীপনী আশ্রম, যেখানে শ্রী কৃষ্ণ ও তার ভাই বলরাম মহর্ষি সন্দীপনী গুরুদেবের কাছ থেকে তাদের শিক্ষা অর্জন করেছিল। ফুল পুষ্প দিয়ে আমাদের মঙ্গলনাথের দর্শনও হয়ে গেল। বাট তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, জানি না তোমাদের সাথে আমার সহমত হবে কিনা। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। কথাটা হচ্ছে, দেখো, মন্দির মানে ব্যবসা। আগে কি হতো, যখন মন্দিরে সবাই যেত, গরিব থেকে শুরু করে বড় লোক, কোনো ভেদাভেদ ছিল না, পয়সারও কোনো লেনদেন ছিল না। এখন ভিআইপিরা আলাদাভাবে ঢুকতে পায়, গরিবরা অনেক বড় লাইন দিয়ে ঢুকতে পায়, ভিআইপিরা তাড়াতাড়ি ঢুকতে পায়। আর দক্ষিণার নাম করে কত টাকা নেওয়া হচ্ছে সবারই কাছ থেকে। এই জিনিসগুলো দেখতে খুবই খারাপ লাগে। অনেক কেউ বলবে ভগবানের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, তাই জন্য যা চাইছে দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জিনিস দেখেও খারাপ লাগে, যখন পণ্ডিতরা নিজে থেকে চেয়ে পয়সা নেয়। যেমন একটু আগে আমাদের সাথে একটা ঘটনা ঘটলো, একজনা যখন 101 টাকা দক্ষিণা দিয়ে পূজা করালো, সেই পূজাটার টাইমেই যখন কেউ 20 টাকা দিতে যাচ্ছে বা 30 টাকা দিতে যাচ্ছে বা 10 টাকা দিতে যাচ্ছে, তাদেরকে আর পুজো করতে দেয় না। আমি এখান থেকে একটাই শিক্ষা পেলাম, ভাই পয়সা থাকলে ভগবান দর্শনও ঠিকভাবে পাওয়া যায়, পণ্ডিতরা মন্দিরে পূজাও ঠিকভাবে করতে দেয়। আর আমাদের দর্শনের পালা এসেছে কাল ভৈরব মন্দিরের, যেটা কিনা শিব ঠাকুরের সেনাপতি। আর দর্শনটা আমরা কমপ্লিট করে ফেললাম। ভাই রোদের গরম কত হিট হয়ে আছে, গোটা মার্বেল গুলো সব হিট হয়ে আছে। পেছনে দেখতে পাচ্ছ মন্দির। তো মেন ব্যাপারটা তোমাদেরকে যেটা বললাম, যে উজ্জয়নে সব মদের দোকানগুলো বন্ধ করে দিয়েছে। বাট সিকিউরিটিকে জিজ্ঞেস করে যেটা জানতে পেলাম, যে বাইরে থেকে আমরা মদ নিয়ে এসে এখানে ঢালতে পারি, ঠাকুরের প্রতি অর্পণ করতে পারি, কিন্তু এখানে পাওয়া যাবে না মদ। বাইরে থেকে মদ নিয়ে এসে এখানে ঢালতে হবে। তোমরা অনেককে ভাবছো যে এখানে আমি মদের কথা কেন তুলছি। দেখো, প্রত্যেক জায়গায় শিবলিঙ্গের ওপর জল চড়ানো হয়, ফুল পুষ্প দিয়ে পূজা করা হয়, কিন্তু এখানে ভাই শিবলিঙ্গের ওপর মদ চড়ানো হয়। হ্যাঁ, এটা শুনতে অবাক লাগলো, এটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে বাস্তব।
হোটেলের রুমের মধ্যে 2-3 ঘন্টা ল্যাদ খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট করার পর আমরা চলে এসেছি ভারত মাতা মন্দির। তার সাথে সাথে মহাকালেশ্বরের করিডোরে যতগুলো সব মূর্তি আছে সবগুলো মূর্তি দর্শন করতে আর তোমাদেরকে দেখাতে যে মূর্তিগুলো কত কত সুন্দর। রাতে এক সুন্দর ঘুম দেওয়ার পর ভোরবেলা ঘুম থেকে উঠে কালো ধুতি পরে বেরিয়ে পড়লাম ভস্ম আরতির দর্শনে। সামনাসামনি মন্দিরের ভিতরে বসে দেখার সুযোগটা তো পাইনি, কিন্তু বাইরে থেকে দেখতে পেয়েছি। আমাদেরকে অনলাইনে 2 থেকে 3 মাস আগে রেজিস্ট্রেশন করে রাখতে হতো, না হলে অফলাইনে পুরো 12 ঘন্টার লাইনে দাঁড়াতে হতো, যেটা এবার সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু গাইজ আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আমি পাক্কা আমার ড্রিমটাকে নিজের চোখে দেখে পূরণ করব। প্রায় 5 থেকে 6 ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে আর এক বিশেষ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহাকালেশ্বর মন্দির থেকে ওমকারেশ্বর মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার, যেটি নর্মদা নদীর ওপর অবস্থিত। আর এখানে কোনো মন্দিরে ক্যামেরা আর ফোন অ্যালাউ নেই, তো ভাই তোমরা কেউ ক্যামেরা ফোন নিয়ে ওখানে যেতে পারবে না, ধরা পড়লেই কেস। তো ভাই সবাইকে থ্যাংক ইউ তোমাদের এতটা টাইম দিয়ে আমার ব্লগটাকে পুরোটা দেখার জন্য। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ গাইজ।